সমস্ত ব্যাপার নিয়ে দুর্নীতি। বাংলায় নেপাল টেপাল সব জায়গায় যদি আপনি দেখেন, বাংলা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজ্য। কি বলে? তো মহা মুশকিল ভাই। 2022-এর মে মাসে যখন ক্যামাক স্ট্রিটে গিয়ে তৃণমূল জয়েন করলেন, তারপর আপনি ছাড়লেন কবে পার্টিটা? আপনি আমার সাথে একই স্টেজে বসেছিলেন, জনগর্জন সভা 10ই মার্চ 2024। আপনি ভেবেছিলেন ব্যারাকপুরে আপনার নামটা এই বোধহয় বললো, যেই বলেনি স্টেজ থেকে নেবে বিজেপি। 19ও তাই করেছিলেন। তো ওই 10ই মার্চ 2024 পর্যন্ত আপনি জানতেন না অভিযোগ আছে? এসএসসি শব্দটা শোনেননি? নারদা জানতেন না? সারদা জানতেন না? সব জানতেন। অর্জুন সিং তৃণমূলে থাকলো কিংবা বিজেপিতে গেল, আবার পুনরায় তৃণমূলে ফিরে এলো কিংবা আবার পুনরায় বিজেপিতে গেল, এ বিষয়ে আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট। বাট দেবাংশু ভট্টাচার্য ডিরেক্টলি না বললেও ইনডিরেক্টলি এটাই বলেছে, তৃণমূল এই দলটার সঙ্গে সারদা, নারদা, চুরি, দুর্নীতি এগুলো যুক্ত রয়েছে। 10ই মার্চ 2024 পর্যন্ত আপনি জানতেন না অভিযোগ আছে? এসএসসি শব্দটা শোনেননি? নারদা জানতেন না? সারদা জানতেন না? আচ্ছা, একটা কথা কি খেয়াল করেছেন? দেবাংশু ভট্টাচার্য যে কোনো মিডিয়ার যে কোনো স্টুডিওতেই যাক না কেন, স্টুডিওর মধ্যে যখন সে তার নিজস্ব স্পিচ রাখে, তখন কিন্তু সেখানে উপস্থিত আর যে কোনো মানুষেরা, আর সমস্ত মানুষেরাই তার সেই স্পিচ শোনার পরে মুচকি মুচকি হাসে। ইভেন বক্তৃতা শুনতে শুনতেও মুচকি মুচকি হাসতে থাকে। এটার কারণ কি হতে পারে? এটার সেই একমাত্র কারণ হচ্ছে এটা, আমার কোনো আদর্শ নেই, কোনো ভ্যালু নেই। আর আমি জানেন তো, সবাই আমার জন্মদিন করে, আমি মনে করি আমি এখন জন্মাইনি। আমার একটা কবিতা আছে, জন্ম হবে সেদিন যেদিন এই পৃথিবী থেকে বিদায় নেব সেদিন। এটা হচ্ছে আমার ইন্টেনশন। আসলে আমরা সব হোম ডেলিভারি তো। আমি যখন ছোট্ট ছিলাম, নামও নিজে দিইনি, বয়সও নিজে দিইনি, পদবিও নিজে দিইনি। অনেকে আমাকে হ্যাপি বার্থডে বলে, কিন্তু দিনটা আমার কাছে মোটেই পছন্দকর নয়। ওটা সার্টিফিকেটের এজ বাবা মা করে দিয়ে গেছে, আমি জানতামও না। আরে এটাই তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যদি কোনো ব্যক্তিকে চটি চাটা বলি তাহলে কিন্তু সে বিশাল রেগে যায়, কিন্তু যদি আমরা দেবাংশু ভট্টাচার্যকে এই কথাটা বলি চটি চাটা, তাহলে কিন্তু সে এটা গর্বের সহিত নিয়ে থাকে। আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। তার জন্যই তো সোশ্যাল মিডিয়াতে সবাই বলে থাকে দেবাংশু চটি চাটা। আমার খুব ভালো লেগেছে। ঠিকই তো। বাই দ্য ওয়ে, আপনারা কি একটা কথা জানেন? দেবাংশু ভট্টাচার্যরা কিন্তু আমার বাংলার মানুষদের মতো সাধারণ ক্যাটাগরির মধ্যে নয়, এরা একটা স্পেশাল ক্যাটাগরির মানুষ। আমরা এদের মতো নই, কারণ গর্ব করে চটি চাটি। অপারেশন সিঁদুর হলো কদিন আগে, ভারতবাসীর ইমোশন জড়িয়ে সারা রাত্রি এবিপি আনন্দের দিকে তাকিয়ে আছি আমরা, 2-2:30 অব্দি প্রত্যেকটা মানুষ জেগে। প্রায় আমরা পিওকে দখল করার মুখে চলে গেছিলাম। হঠাৎ আমেরিকা থেকে ট্রাম্প বাবাজি ফোন করে ধমক দিয়ে দিল, রে বেটা কি করছে এগুলো, বেশ বলে ভয়ও পেয়ে গেলেন। প্রথমত, অপারেশন সিঁদুরের পর এদের পোস্টগুলো, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে এরা যে পোস্টগুলো করেছিল, সেগুলো দেখেই বাংলার মানুষেরা এটা তো বুঝে গেছিল যে এরা ঠিক কতটা অপারেশন সিঁদুর হোক এটা চেয়েছিল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু অপারেশন সিঁদুর হওয়ার পর এখন সেটাকে নিয়ে এরা রাজনীতি করছে। কি করছে আরেকটু দেখি। চুপ। বীরের সঙ্গে আমাদের সেনাবাহিনী প্রায় চলে গিয়েছিল, তাদের মনোবলকে ভেঙে দিয়ে তাদেরকে আটকে দিল, তারা ফিরে চলে এলো। আজকে পিওকেতে আমাদের পতাকা উঠতো, থামিয়ে দিল। ভাই, সেই ছোট্টবেলার থেকে আমরা সবাই একটা কথা শুনেছি যে আলুর বস্তাতে যদি একটাও আলু পচা থেকে যায় তাহলে সেই একটা আলুই পুরো বস্তাকে পচানোর দম রাখে। ঠিক এমনটাই ঘটছে আমাদের এই ভারতবর্ষের সঙ্গে। আমাদের ভারতবর্ষে কিছু মাল রয়েছে এরকম, যারা পুরো ভারতবর্ষটাকে নষ্ট করছে, আর তারপরেও এরা বলছে পিওকে দখল করতে। তাহলে ভাবো, যদি বাই চান্স অ্যাড করে নেওয়া হয় তাহলে ওখানে যে সমস্ত পচা মালগুলো রয়েছে তারা আমাদের ভারতবর্ষে ঢুকবে, তখন পুরো ভারতবর্ষটাই
পচে যাবে এমনিতে। যারা বোঝার এটা তারা ঠিক বুঝে গেছে। পুজোর আগে ডায়মন্ড হারবারের সাংসদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নয়া লুক এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ডিং। আমরা সকলেই জানি তৃণমূল কংগ্রেসের যে কোনো ইস্যু নিয়ে, যে কোনো ব্যাপার নিয়ে দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়াতে বাইট রাখবে না, কথা বলবে না, এটা হতেই পারে না। সাম্প্রতিককালে তাদের নেতা অভিষেক ব্যানার্জির একটা বিশেষ পোস্ট, একটা ছবি ভাইরাল হয়েছিল, সেটা নিয়ে বহু সমালোচনা আলোচনা হয়েছে। তো সেটা নিয়েও দেবাংশু ভট্টাচার্য যেভাবে চাটন চেটেছে একটু শুনুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিউ এজ পলিটিশিয়ান, রাজনীতিতে সময় দেওয়ার পরেও 24 ঘন্টার ব্যস্ততার পরেও একজন মানুষ তার পরিবার পরিজন সামলেও নিজেকে ফিট রাখা যায়, নিজের শরীরের খেয়াল রাখা যায়। টিপিক্যাল একটা চিত্র আমরা ভাবতাম যে একটা জহর কোট পরে থাকবে, একটা সাদা ধুতি, সাদা পাঞ্জাবি হবে, মাথায় একটু কাঁচা পাকা চুল হবে। সেই দিন কিন্তু আজকে আর নেই। আমি রাজনীতিবিদ, তাই আমি আমার জিমের ছবি দিতে পারবো না। আমি রাজনীতিবিদ, তাই আমাকে ওই একটা টিপিক্যাল ইমেজের মধ্যেই থাকতে হবে, সেটাকে ভেঙে আমি কোনোদিন বেরোতে পারবো না। এই ট্যাবুটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেঙে দিয়েছেন। এত চাটছে, এদের ফাঁদে পা দেবেন না, হিন্দু মুসলমানের রাজনীতিতে পা দেবেন না। মনে রাখবেন, বাড়িতে যদি আগুন লাগে সেই আগুন কিন্তু দেখে জ্বলে না, এটা হিন্দুর বাড়ি না, এটা মুসলমানের বাড়ি। আর এটাও মাথায় রাখবেন, আগুন যখন লাগে তখন অমিত শাহের ছেলেদের বাড়ি পড়ে না। হ্যাঁ, এটা যেমন ঠিক, আগুন যখন লাগে অমিত শাহের ছেলেদের বাড়ি পড়ে না, ঠিক একই রকমভাবে আগুন যখন লাগে তখন ভাইপোদের বাড়িও পড়ে না। আপনাদের হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেশটাকে খালি করে দেওয়া, দেশটাকে ফাঁকা করে দেওয়া, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করে দেওয়া, এটা বিজেপির রাজনীতি। দেবাংশু ভট্টাচার্যের কথা মতো বিজেপির রাজনীতি নাকি দেশটাকে খালি করে দেওয়া, দেশটাকে ফাঁকা করে দেওয়া, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করা। এই যে কয়েকদিন আগে বিভিন্ন প্রোডাক্টের ওপর জিএসটি কমানো হলো, এতে কি মূল্য বৃদ্ধি পাবে নাকি মূল্য হ্রাস পাবে? দেবাংশু ভট্টাচার্য বোধহয় আজকাল হয় চোখে কম দেখছে, না হলে কানে কম শুনছে। আর যখন জিএসটি কমে, প্রোডাক্টের ওপর জিএসটি কমে, তখন কি হয়, যে কোনো প্রোডাক্টের দামও কমে। আর জিএসটি কমলেও তখনও এরা রাজনীতি করে, আবার জিএসটি বাড়লেও তখনও এরা রাজনীতি করে। মোট এদের কাজ হচ্ছে রাজনীতি করা। মানুষের ভালো কোনটাতে হবে সেটা ভাবা নয়, এবং মানুষের ভালো কেউ করতে চাইলে সেটাকে নিয়েও রাজনীতি করবে। আমি আন্দোলন করছিলাম বলে হাজরার মোড়ে আমাকে ডান্ডা মেরে মেরে আমার মাথায় 46টা সেলাই আছে। আমি সেলাইয়ের কথা বলতে পারবো না, মাথায় উকুন চারা কিছু আছে কিনা আমি জানি না। আমার ব্রেন অপারেশন করতে হয়েছে। হ্যাঁ, এবার হচ্ছে ব্রেনে একটা কোথাও এ আছে, শর্ট সার্কিট আছে, এটা আমরা বুঝতে পারি। যখন প্রথম মারে আমার গোল গোল করে রক্ত পড়ছে আমি দেখতে পাচ্ছি, দ্বিতীয় বাড়িটা যখন মারে আমি দেখি আমার বাদিক দুদিক ডান দিক রক্তে ভাসছে। ভগবান মেরা সবর ছোটা যা রহা হ্যায়, তৃতীয়টা যখন মারে আমি জানি না, অটোমেটিক্যালি আমার হাতটা উপরে পড়ে গিয়েছিল, মাথায় উঠে গিয়েছিল, হয়তো ঈশ্বর আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এবং তখন আমার হাতের মোটা হাতটা আলনার মেরে অর্ধেক চ্যাপটা করে দিয়েছিল। ভাই, এই দলটাও যেমন, তার নেত্রীও তেমন, ঠিক তেমনই তার সাপোর্টার্স কিংবা ভোটার্স। এই যে দেখো একটা সাপোর্টার্সকে কি বলছে সে, বলছি আমার দুটো কথা, দিদি হবে প্রধানমন্ত্রী আর আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় হবে মুখ্যমন্ত্রী, এই কথা, আর কিছু না। হ্যাঁ, দিদি হবে প্রধানমন্ত্রী, অভিষেক ব্যানার্জি হবে মুখ্যমন্ত্রী। দিদি হবে প্রধানমন্ত্রী আর আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় হবে মুখ্যমন্ত্রী, এই কথা, আর কিছু না। না, ফার্স্ট অফ অল এটা বলে কি যেমন খুশি সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছে নাকি? না, এ যখন তার নিজের মনের কথা জানালো, তাহলে আমিও আমার নিজের মনের কথাটা জানাই। যদি অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানানো হবে এবং যদি প্রধানমন্ত্রী বানানো হবে মমতা ব্যানার্জিকে, তাহলে এই ব্যক্তিকেও একটা মন্ত্রিত্ব দেওয়া হোক। হ্যাঁ, বেশি কিছু না হলেও তো কলকাতার মেয়রের পদে তো বসানো যেতে পারে নাকি? আমাদের দিদি লোকের জন্য যা করছে, বিজেপি লোকের জন্য তা করে না, তাই জনগণের গর্জন। এইবারও ভোট দিলে রাজ্যবাসীর এই ভবিষ্যৎটাই হতে চলেছে অর্জন। কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা, আর আমাদের আছে হাওয়াই চটি, সাদা শাড়ি, একটাই মমতা। লাগাও। ক্ষমতা ছাড়া মমতা ব্যানার্জি का बाल भी बांका नहीं कर सकेंगे। आप कौन है भाई? है कौन? तुझे थकान नहीं लग रही क्या?
ভাই একটা জিনিস আমি লক্ষ্য করেছি, আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদের যে রেসপন্স সেটা আলাদা আলাদা হয়ে থাকে, কিন্তু বিশেষ করে যে ভিডিওগুলোতে সায়নী ঘোষ থাকে সেই ভিডিওগুলোর রেসপন্স ভাই আলাদা লেভেলেরই হয়ে থাকে। আমি বুঝি না কি জোশ পাও তোমরা সেই ভিডিওগুলোতে। যাই হোক, তার জন্যই আজকের এই ভিডিওটাতেও সায়নী ঘোষকে ইনক্লুড করলাম। তো চলো প্রথমেই সায়নী ঘোষের একটা কবিতা বা গান শুনে নেওয়া যাক আর কি। रोके जमाना चाहे रोके खुदाई हमको आना पड़ेगा হ্যাঁ, আনা পারেগা। पड़ेगा যাই হোক, এটা ঠিক জমলো না যেন একটা। আরেকটা শুনি চলো। ओ बंदे माया लगाई से पीरिति शिखाई से देवाना बनाई से কি জাদু করি আরে বন্দে মায়া লাগাইছে ও বসে ভাবি নিরালায় আগে তো জানি না রে বন্দে পিরিতি জ্বালায় বসে ভাবি নিরালায়। এদের এই স্পিচ, এই ভিডিওগুলো দেখার পর আমি শুধু এটাই ভাবি যে এরা নাকি পলিটিশিয়ান। না মানে পলিটিশিয়ানদের কাজ কি? মানুষের কাছে যাওয়া, সেখানে গিয়ে তাদের দুঃখ, তাদের কষ্ট সেগুলো জানা, তাদের রাস্তাঘাটগুলো হয়েছে কিনা সেগুলো জানা। কিন্তু এরা মানুষের কাছে গিয়ে একটা মাইক্রোফোন হাতে ধরে নিয়ে তাদেরকে এন্টারটেইন করছে। চাকরি কে চুরি করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষ্কার বলছে মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি কে চুরি করেছে? মমতা ব্যানার্জি। চাকরি কে চুরি করেছে? মমতা ব্যানার্জি। স্বাস্থ্য কে চুরি করেছে? মমতা ব্যানার্জি। গোটা রাজ্যের মানুষের অধিকার কে চুরি করেছে? আর দুদিন পরে আমি নিজেই বানাচ্ছি মমতা ব্যানার্জি। মানুষ দাঁড়িয়ে বলছেন কোন রকম বাধা নেই। মানুষ বলছে কে চুরি করেছে? আমাদের সরকার। সরকার। চাকরি কে চুরি করেছে দাদা? কে চুরি করেছে? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি বলে যাচ্ছে চাকরি চুরি করেছে। এমন গুত্তনি দেবো না। 26-এর ভোট এখনো অনেক দেরি রয়েছে, কিন্তু এরা যেভাবে আজ থেকে নাটক শুরু করে দিয়েছে তাতে কিছু বলার নেই। শুধু কি আর নাটক, যেভাবে বিএলও ভিডিও এদেরকেও ধমকানো হচ্ছে, এদেরকেও শাসানো হচ্ছে, তাতে তো আর কি বলা যায়। ইলেকশন কমিশন আসে আর যায়, তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে। ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন 3 মাস। আরে এটাই তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাই হোক, আজকের এই ভিডিওর নাটকগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটাতে একটা লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটাকে একটা শেয়ারও করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।